This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কাকুর অডিও সংক্রান্ত যে তদন্ত অর্থাৎ প্রাথমিক দুর্নীতিতে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে যে তদন্ত সেই তদন্তে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই দিচ্ছে সেই চার্জশিটে উল্লেখ করা হয়েছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কাকুর অডিওতে পাওয়া গিয়েছে নাকি জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 কোটি টাকা দাবি করেন। ব্রেক করছে টিভি9 বাংলা, এই প্রথম বাংলার কোনো নিউজ চ্যানেল এই খবর ব্রেক করছে। আমরা সরাসরি চলে যাব আমাদের রিপোর্টার সুজয় পালের কাছে। সুজয়, চার্জশিটে কি বলা হয়েছে যদি আরেকটু বিস্তারে বলা যায়। দেখো রাজা, সম্প্রতি সিবিআই এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে। সেই চার্জশিটের 12 নম্বর পাতার 17 নম্বর পয়েন্ট 17.10 যে পয়েন্ট, সেখানে বলা হচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র তার বাড়িতে শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ এদের একটা বৈঠক হয়েছিল। সেখানে কুন্তল ঘোষের নির্দেশে তার কথোপকথনের রেকর্ডিং করা হয়েছিল, যে রেকর্ডিং তদন্তকারীদের হাতে এসছে। সেই রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নাম রয়েছে, পরিচয় উল্লেখ করা নেই। জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অবৈধ নিয়োগের জন্য, প্রাথমিকের ক্ষেত্রে অবৈধ নিয়োগের জন্য 15 কোটি টাকা চেয়েছেন। সিবিআই চার্জশিটে কিন্তু সেক্ষেত্রে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো পরিচয় দেওয়া হয়নি এবং লেখা রয়েছে যে 15 কোটি টাকা চেয়েছেন। এবং সুজয় কৃষ্ণ ভদ্রের ক্ষেত্রে সুজয় কৃষ্ণ ভদ্র সেই কথোপকথনেই বলছেন যে আরও টাকা তোলার ক্ষেত্রে তুলতে পারছেন না তিনি, সে কথা ওই কনভারসেশন বা ওই কথোপকথনে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি সেই বৈঠকেই তারা বলছে, অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র ছাড়াও কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, তারা টার্গেট নিয়েছিল আরও 2000 এই ধরনের অবৈধ যারা চাকরি প্রার্থী, যাদের তাদের যোগ্যতা নেই বা যারা অযোগ্য চাকরি প্রার্থী হিসেবে চিহ্নিত হয়েছে, তাদের থেকে 2000 চাকরি প্রার্থীর থেকে তারা 100 কোটি টাকা তুলবে। সেই টার্গেট নিয়ে আলোচনা করছেন সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে, যে কথোপকথনের রেকর্ডিং তদন্তকারীদের হাতে এসছে। সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো প্লিজ, তুমি আমাদের সঙ্গে থাকো। সব থেকে বড় খবর এই মুহূর্তে, টিভি9 বাংলা স্ক্রিনের দিকে চোখ রাখুন। থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই কি দাবি করেছে, এটা পুরোটাই সিবিআই এর দাবি। আমরা বারবার বলছি আপনাদের, পুরোটা দেখুন, আমরা আপনাদের বলছি পুরোটা শুনুন। কাকুর অডিওতে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করলো সিবিআই। বেআইনি নিয়োগে কাকুর কাছে 15 কোটি টাকা চান জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, পরিচয় বলা নেই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডের চার্জশিটে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় এজেন্সির। আর কি আছে, কাকু, শান্তনু, কুন্তলরা 2000 চাকরি প্রার্থীর কাছে টাকা তোলার পরিকল্পনা করেন। কাকু, শান্তনু, কুন্তলদের টার্গেট ছিল আরও 100 কোটি টাকা তোলার। 100 কোটির মধ্যে 20 কোটি টাকা ভাগ হওয়ার কথা ছিল, উল্লেখ সিবিআই এর তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে। ফিরে যাব সুজয়ের কাছে। সুজয়, একেবারে যে টার্গেটের কথা বলছিলাম, যে 2000 আরও এই ধরনের অবৈধ চাকরি প্রার্থী, তাদের কাছ থেকে আরও 100 কোটি টাকা তোলার টার্গেট নেওয়া হয়েছিল। সে সম্পর্কে আলোচনা হয়েছিল সেই বৈঠকে, যে বৈঠকের রেকর্ডিং তদন্তকারীদের হাতে রয়েছে। এবং চার্জশিটের 13 নম্বর পাতার 16 নম্বর পয়েন্টে একথা উল্লেখ করছেন তদন্তকারীরা সাপ্লিমেন্টারি চার্জশিটে। এবং এই যে 100 কোটি টাকা তারা তুলবে, তার থেকে 20 কোটি টাকা করে কাকে কাকে ভাগ দেওয়া হবে একদম সেটাও স্পষ্টতই উল্লেখ করা হয়েছে। মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায় এবং এক্ষেত্রে কিন্তু এই পয়েন্টে, অর্থাৎ এই চার্জশিটের এই পয়েন্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আবার বলা হয়েছে, অর্থাৎ প্রত্যেককে এই 20 কোটি টাকা করে দেওয়া হবে। কিন্তু আবার বলছি, এই চার্জশিটের কোথাও এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, জনক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কোনো পরিচয়ের কথা উল্লেখ করেনি। সুজয় কৃষ্ণ ভদ্রের মুখ থেকে নাম আসছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু তার কোনো পরিচয়ের কথা উল্লেখ করা হয়নি। এই চার্জশিটের 13 নম্বর পাতার, আমি আবার বলছি, চার্জশিটের 13 নম্বর পাতা এটা বলা হচ্ছে যে 6.5 লক্ষ টাকা করে প্রত্যেক ক্যান্ডিডেট, প্রত্যেক প্রার্থী 6 কোটি 50 লক্ষ টাকা করে দিয়েছিলেন। এবং তাদের থেকে সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন যে যদি এই টাকা না দেওয়া হয় তাহলে তাদের অ্যাপয়েন্টমেন্ট আটকে দেওয়ার, তাদের নিয়োগ আটকে দেওয়ার কথাও বলা হয়েছিল। এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে যদি তারা চাপ দেয় টাকার জন্য, তাদের বিরুদ্ধে চাপ দিলে মামলার কথাও বলা হচ্ছিল। ফলে চার্জশিটের এই গুরুত্বপূর্ণ জায়গা, এই সাপ্লিমেন্টারি চার্জশিটে। সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি আমাদের সঙ্গে থাকো। এই খবর নিয়ে যাবতীয় বিশ্লেষণ আপনাদের সামনে আমরা তুলে ধরবো বিশেষজ্ঞদের কাছ থেকে এবং আমাদের বিশেষজ্ঞ রিপোর্টারদের কাছ থেকেও। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রাথমিক নিয়োগ তদন্ত যখন প্রায় নুইয়ে পড়েছে বলে মনে করছেন বাংলার মানুষ, কোনো ফল, কোনো আউটকাম আসছে না, ঠিক তখন একটা নাম
তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে ভাসিয়ে দেওয়া কেন? পরবর্তী পর্যায়ে ব্যাখ্যা করবে শ্রীধর মণ্ডল, সঙ্গে আছে শুভ। একেবারে রাজা, তুমি যেরকমটা বললে, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে জনৈক এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি বলছেন যে মরিয়া হয়ে নাকি ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা। এক্স্যাক্টলি আর কি কি তিনি বলছেন আমি আমার সহকর্মী সিজারের কাছ থেকে জানতে হবে। সিজার, আর কি কি বলা হচ্ছে তার তরফ থেকে, সঞ্জয় বসুর তরফ থেকে? দেখো, সিবিআই চার্জশিটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, কিন্তু তার পরিচয় সম্পর্কে কোনো কিছু ডিটেলে দেওয়া নেই। এই চার্জশিট যদি দেখা যায়, সেখানে পার্থ চট্টোপাধ্যায়কে প্রাক্তন শিক্ষামন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে, কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে বলা হচ্ছে লিপস অ্যান্ড বাউন্সের সিওও, অর্থাৎ তাদের যে বাকি পরিচয়টা, অর্থাৎ সেই নামের সঙ্গে সঙ্গে তাদের পরিচয়টা সেটা উল্লেখ রয়েছে। এমনকি শান্তনু বন্দ্যোপাধ্যায় তিনিও যে তৃণমূল যুবার একজন নেতা সেটাও উল্লেখ রয়েছে। অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিন্তু কোনো তথ্য এই চার্জশিটে নেই, এবং সেই জায়গা থেকে একটা প্রশ্ন ওঠে যে এই চার্জশিটে তার নামটা কেন উল্লেখ করা হলো, এবং সেই জায়গা থেকেই কোথাও তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি কিন্তু তীব্র প্রতিক্রিয়া জানিয়ে একটা বিবৃতি জারি করেছেন, এবং সেখানে স্পষ্টভাবেই বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই শিক্ষা দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআইকে তদন্তে বারংবার সহযোগিতা করেছেন। তিনি যতবার তাকে ডাকা হয়েছে তিনি সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে তিনি গেছেন, তিনি তদন্তে সহযোগিতা করেছেন, এবং তারপরেও তাকে ইমপ্লিকেট অর্থাৎ তাকে কোনোভাবে ফাঁসাতে না পেরে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিয়ে ফাঁসাতে না পেরে তাকে সিবিআইকে দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ এই বিবৃতি যেমন আমরা পেলাম, এখানে দাঁড়িয়ে আরেকটা প্রশ্ন ওঠে যে সিবিআই যদি তার নাম উল্লেখ করলো চার্জশিটে, সেখানে এবং নাম যখন উল্লেখ করলো এবং সেই জায়গা থেকে তাই দাবি করা হলো, সেখানে নাকি অডিও বার্তায় বলা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 কোটি টাকা চেয়েছিলেন এই সুজয় কৃষ্ণ ভদ্রর কাছে, তাহলে তার বিস্তারিত পরিচয় নেই কেন? প্রথম কথা। বেশ, দেখুন শ্রীধর মণ্ডল, শ্রীধরকে একটু বিরত করছি। যে প্রশ্ন শ্রীধর মণ্ডল তুলছে অত্যন্ত পার্টিনেন্ট, তার কারণ সংবাদ মাধ্যম সমস্ত সময় যে কোনো বিষয় TV9 বাংলা অবজেক্টিভলি বিশ্লেষণ করে, খবরও দেয় অবজেক্টিভলি, বস্তুনিষ্ঠভাবে। আমাদের বক্তব্য হচ্ছে এত বড় একটা নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমন একটা নাম বলা হচ্ছে, তার ক্ষেত্রে পরিচয় নেই, অন্যান্য যে নামগুলো আছে তার ক্ষেত্রে পরিচয় আছে, এতে তো একটা পারসেপশনাল মিসপারসেপশন তৈরি হতে পারে নাকি? একদমই। এবং সেখানে আরেকটা বিষয় কিন্তু খুব স্পষ্টভাবে বলা দরকার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম যেভাবে উল্লেখ করা হয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আমরা জানি যে মানি ট্রেলের হদিশ করে এবং সেই অনুসারে তারা তদন্তে এগিয়ে নিয়ে যায়। আর এখানে সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছিল সামগ্রিক যে ষড়যন্ত্র এর পেছনে রয়েছে সেটাকে এস্টাবলিশ করার জন্য। সেখানে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভূমিকা সিবিআই দাবি করছে তাদের চার্জশিটে, অথচ তার বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ করা হয়নি, তাহলে ধরে নিতে হবে, যেটা সঞ্জয় বসুও বলছেন, তাহলে তার জন্য যে প্রয়োজনীয় যে নথিপত্র, যে তথ্য প্রমাণ, তাহলে কি সিবিআইয়ের হাতে নেই? আর যদি সিবিআইয়ের হাতে সেই তথ্য প্রমাণ না থাকে, তাহলে সেই ব্যক্তির নাম হঠাৎ করে উল্লেখ করা হলো কেন এই চার্জশিটে? কারণ এর আগেও আমরা দেখেছি খাদ্য দুর্নীতি থেকে শুরু করে একাধিক মামলায় এরকম বেশ বড় কয়েকজন রাজনৈতিক প্রভাবশালীর নাম এসছে, এবং পরবর্তীতে কিন্তু দফায় দফায় হাইকোর্ট হোক বা নিম্ন আদালত হোক, সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা আদালতের প্রশ্নের মুখে পড়েছে তাদের ভূমিকা সংক্রান্ত পর্যাপ্ত নথি বা তথ্য প্রমাণ না দিতে পারার জন্য। আর সেটারই কি তাহলে প্রাথমিক দুর্নীতি মামলাতে সেটারই পুনরাবৃত্তি হলো? এবং সেই প্রতিফলনই কিন্তু আমরা দেখছি সঞ্জয় বসু এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর বিবৃতিতেও, এবং সেই প্রশ্নটা খুব বড়ভাবে উঠে আসছে, কারণ এই চার্জশিট কোথাও একটা ধোঁয়াশা রেখে দেওয়া হয়েছে, একটা নাম ভাসিয়ে দেওয়া, একটা নাম উল্লেখ করা ছাড়া কিন্তু এই চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আর কিছু নেই। এবং সেখান থেকেই বারবার এই প্রশ্নটা উঠছে, তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা উল্লেখ করাটাই কোথাও একটা প্রয়োজনীয়তা ছিল, কিন্তু তার বিরুদ্ধে অর্থাৎ তার নাম উল্লেখ করার সপক্ষে যে তথ্য প্রমাণ, যে প্রয়োজনীয় তথ্য প্রমাণ আদালতে পেশ করা প্রয়োজন, সেগুলো নেই। হ্যাঁ শ্রীধর, আর একটা প্রশ্ন, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম চার্জশিটে উল্লেখ করা হয়, তাহলে এটা টেকেন ফর গ্রান্টেড কোন দিকে লোকের নজর বা ইশারা যেতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা নিয়ে যদি আমি তার সপক্ষে প্রমাণ দিতে না পারি, আমি যদি সেই নামটা কাকে ইঙ্গিত করছি সাবস্ট্যান্সিয়েট করতে না পারি, তাহলে কি তদন্তের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয় না?
একদমই, এবং সেই জিনিসটাই কিন্তু বারবার হচ্ছে। তুমি যখন শুরু করলে তখন তুমি নিজেই বলছিলে যে এই তদন্ত নিয়ে মানুষের যে প্রত্যাশা, তদন্ত শুরু হয়েছিল, মানুষের যে প্রত্যাশা, বিশেষ করে লক্ষ লক্ষ চাকরি প্রার্থী তাদের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সেই প্রত্যাশাটা সেই আগের মতো নেই। কোথাও যেন গোটা তদন্ত ঝিমিয়ে গেছে। একদমই, গত কয়েক বছর ধরে এই তদন্ত চলছে, কিন্তু সেই প্রত্যাশিত যে আউটকাম সেটা দেখা যায়নি। কারণ এই তদন্ত কবে শেষ হবে সেটাও কিন্তু স্পষ্ট নয়। এবং সেই জায়গা থেকে কোথাও যে এই নাম, যে প্রশ্নটা তুমি করলে, সেই জিনিসটাই কিন্তু বারবার প্রতিফলিত হচ্ছে। গত কয়েকটি মামলা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার যে মামলাগুলো করছে, এনফোর্সমেন্ট হোক, সিবিআই হোক, সেটাই কিন্তু বারবার প্রতিফলিত হচ্ছে। এবং সেই জায়গা থেকেই বারবার তারা কিন্তু আদালতের প্রশ্নের মুখে, বিচারকের প্রশ্নের মুখে, বিচারপতিদের প্রশ্নের মুখে পড়ছেন। সিদ্ধার, আমার শেষ প্রশ্ন তোমার কাছে। এবার আদালত এই সাপ্লিমেন্টারি চার্জশিট বলো, যে চার্জশিটই হোক, সেটা ইমেটেরিয়াল। প্রশ্ন হচ্ছে এই চার্জশিট যখন আবার আদালতে পড়বে, যখন বিচারপতি দেখবেন বা বিচারক দেখবেন, তখন তার কি প্রতিক্রিয়া হতে পারে এই ব্যাপারে? এই যখন এতগুলো নামের পাশে তার পরিচয় আছে, এক্ষেত্রে নেই। দেখো, স্বভাবতই আদালত আদালত সেখানে বস্তুনিষ্ঠভাবে এই চার্জশিট মানে এখানে যে 16 পাতা বা 17 পাতার চার্জশিট দেওয়া হয়েছে, চার্জশিটটা হচ্ছে সামগ্রিকভাবে যে তদন্তে যেটা উঠে এসছে এবং যার যার বিরুদ্ধে অভিযোগ তার একটা নাটশেলে বক্তব্য দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণ নথি জমা দেওয়া হয়েছে এই চার্জশিটের সঙ্গে, এবং সেই চার্জশিটের এই বিপুল নথির মধ্যে যে নামগুলো উল্লেখ করা হয়েছে, যাদের বিরুদ্ধে যে অভিযোগ এই চার্জশিটে উল্লেখ করা হয়েছে, তার সাপোর্টিভ ডকুমেন্ট না পেলে স্বভাবতই আদালত বস্তুনিষ্ঠভাবে যখন বিচার করতে বসবেন, স্বভাবতই সেই প্রশ্নটা উঠবে যে হঠাৎ করে তদন্তকারী সংস্থা এই নামটা উল্লেখ করলো কেন। বেশ, অনেক ধন্যবাদ শ্রীধর মণ্ডল। আপনাদের এই মুহূর্তে আমরা সব থেকে বড় খবর ব্রেক করছি। TV9 বাংলায় এই খবর ব্রেক করলো। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেছে। কোন অভিষেক কেউ জানে না, কারণ সেখানে পরিচয় বলা নেই। আবার একবার আপনাদের জানাই, কাকুর অডিওতে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করলো সিবিআই। বেআইনি নিয়োগে প্রাথমিকের ক্ষেত্রে বলছি, কাকুর কাছে অর্থাৎ কালীঘাটের কাকুর কাছে 15 কোটি টাকা চান জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় এজেন্সির। কিন্তু অভিষেকের আইনজীবীর তরফ থেকে প্রশ্ন উঠেছে, পরিচয় কই? এদিকে সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই যদি কারুর নাম উল্লেখ করে, সেখানে তো বাবার নাম উল্লেখ করতে হয়। কে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেন তার ঠিকানার উল্লেখ নেই সিবিআই এর এই সাপ্লিমেন্টারি চার্জশিটে? তাহলে কি রাজনৈতিক উদ্দেশ্য? এই নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। সব থেকে বড় খবর, ব্রেকিং নিউজ। যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রেখেছি 3টে নিউজরুম লাইভে, কাকুর অডিওতে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করলো সিবিআই। বেআইনি নিয়োগে কাকুর কাছে 15 কোটি টাকা চান জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে চার্জশিটে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় এজেন্সির। কেন্দ্রীয় এজেন্সি আর ঠিক কি দাবি করেছে জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুজয়ের কাছে। সুজয়, একটু ডিটেলে বলো যে এই চার্জশিটে ঠিক কেন্দ্রীয় এজেন্সির দাবিটা কি? দেখো, চার্জশিটের 12 এবং 13 নম্বর পাতায়, অর্থাৎ এই তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটের 12 এবং 13 নম্বর পাতাতেই যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং বলা যেতে পারে এখনও পর্যন্ত এই তদন্তে উঠে আসা সবথেকে বিস্ফোরক তথ্য সিবিআই উল্লেখ করেছে। সিবিআইয়ের হাতে একটি রেকর্ডিং এসছে, একটি ভয়েস রেকর্ডিং এসছে, যেটা রেকর্ড করা হয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে, এবং সেই রেকর্ডিংটা করা হয়েছিল কুন্তল ঘোষের নির্দেশে, যেখানে সুজয় কৃষ্ণ ভদ্র ছাড়াও শান্তনু বন্দ্যোপাধ্যায় ছিল। সেই রেকর্ডিংয়ে তদন্তকারীরা বলছেন যে সেই রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্রের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। সুজয় কৃষ্ণ ভদ্র সেখানে বলছেন বলে সিবিআই দাবি করছে চার্জশিটে, যে এই অবৈধ নিয়োগের ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বিরোধ তৈরি হয়েছিল। কিন্তু এই গোটা পর্বে কোথাও সিবিআই কিন্তু উল্লেখ করেনি যে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পরিচয় কি, তার কোনো রাজনৈতিক সামাজিক পরিচয় রয়েছে কিনা। এবং একই সঙ্গে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বা উল্লেখিত অভিষেক বন্দ্যোপাধ্যায় সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে অবৈধ নিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ যে নিয়োগগুলি হয়ে গিয়েছে তার জন্য 15 কোটি টাকা চেয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। দেখুন, নাম একটা চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা হলো, কিন্তু তার
বাড়ির ঠিকানা, বাবার নাম কোনো কিছুর উল্লেখ করা হয়নি। কেন? মানে যার নাম নির্দিষ্টভাবে করা হবে তার তো গোটা পরিচয়টাই চার্জশিটে থাকবে। খুব সোজা হিসাব, আমাদের রকেট সায়েন্স বোঝার কিছু নেই। লিপস অ্যান্ড বাউন্ডসের একটা হিউজ প্রপার্টি অলরেডি অ্যাটাচ হয়েছে, আপনারা জানেন। লিপস অ্যান্ড বাউন্ডের সিওও নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জি। সেখান থেকে রকেট সায়েন্স বোঝার দরকার নেই এটা কোন অভিষেক ব্যানার্জি বোঝার জন্য। সিইও এই কোম্পানির হচ্ছে কালীঘাটের কাকু, মানে সুজয় কৃষ্ণ ভদ্র। তার মনিব যে তাকে বলতেন সেই অভিষেক ব্যানার্জির কথা এই চার্জশিটে উল্লেখ করা হয়েছে। 15 কোটির হিসাব এসছে এবং এই বিভিন্ন সময় এই ম্যাটারে আমরাও আছি। হাইকোর্টে রিপোর্ট ফাইল হয়েছে, রিপোর্টে অনেক তথ্য এসছে। রেস্ট অ্যাসিওর্ড, খালি প্রাইমারি নয়, আরো অনেক কিছু ব্যাপার সামনে এসছে। একটা ট্রানজাকশন হয়তো খুব তাড়াতাড়ি সামনে আসবে যে 75 ক্রোড় সুজয় কৃষ্ণ ভদ্র কাছে গেছিল কুন্তল মারফত, এবং সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে। সুতরাং এটা ফার্স্ট মানে নেম করা হলো ওনাকে, এবং পুরো ব্যাপারটাই সামনে আসবে। অনেক ধন্যবাদ তরুণজ্যোতি বাবু। কথা বলছিলাম তরুণজ্যোতি তিওয়ারি, বিশিষ্ট আইনজীবী, তার সঙ্গে। আরো একবার চলে যাব সুজয়ের কাছে। সুজয়, তুমি যে কথা বলছিলে। দেখো, সেখানে আরও উল্লেখ করা হয়েছে যে কি পদ্ধতিতে এই অবৈধ নিয়োগ এবং টাকা সংগ্রহ করা হবে সেটা বলতে গিয়ে তাদের মধ্যে আলোচনা হচ্ছে যে আরও 2000 এই ধরনের অবৈধ নিয়োগের ক্ষেত্রে অবৈধ চাকরি প্রার্থীর থেকে তারা টাকা তোলার বা তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার, অর্থাৎ অবৈধভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার টার্গেট নিয়েছেন, এবং সেক্ষেত্রে 100 কোটি টাকা তোলা হবে বাজার থেকে, সেটা উল্লেখ করা হয়েছে। ওই 12 নম্বর পাতার পরে 13 নম্বর পাতার শুরুতেই এখানে বলা হচ্ছে যে তারা টার্গেট নিয়েছিল 100 কোটি টাকা তুলবে, এবং সেই 100 কোটি টাকার মধ্যে থেকে 20 কোটি টাকা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এবং পার্থ চট্টোপাধ্যায় তাদের কাছেও দেওয়া হবে। এক্ষেত্রেও এই মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায় কারো পরিচয় উল্লেখ করা হয়নি, তাদের প্রশাসনিক, সামাজিক, রাজনৈতিক কোনো পরিচয় কিন্তু উল্লেখ করা হয়নি। ফলে এক্ষেত্রে এই কনভারসেশনটার জন্য ক্ষেত্রে তোমায় জানিয়ে রাখতে চাইবো, তাদের এই যে কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছিল গত কয়েকদিন আগে সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু, কুন্তল, সেই যে ভয়েস রেকর্ডিং সামনে এসেছিল সেটাকে মিলিয়ে দেখার জন্যই এই ভয়েস স্যাম্পল নেওয়া হয়েছিল, এবং সেই ভয়েস রেকর্ডিংয়ের ক্ষেত্রে এই বিস্ফোরক তথ্য উল্লেখ করা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 কোটি টাকা চেয়েছিলেন এবং আরও 20 কোটি টাকা করে দেওয়ার পরিকল্পনা ছিল এই কুন্তল, শান্তনু এদের, এবং তারা কাকে দিত? পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং এই যে অবৈধ নিয়োগ করা হচ্ছিল বলে বলা হচ্ছে, ওই রেকর্ডিংয়ের ক্ষেত্রে সেখানে শোনা যাচ্ছে, তদন্তকারীরা চার্জশিটে উল্লেখ করেছেন যে এই অবৈধ নিয়োগের ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বিরোধ তৈরি হয়েছিল। তারপরেও এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে থাকো অবশ্যই। এই খবরে পরবর্তীতে আমরা ফিরবো। সাপ্লিমেন্টারি চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উল্লেখ থাকলেও কি করেন তিনি, কেন তার ঠিকানা এবং বাবার উল্লেখ নেই সিবিআই এর এই সাপ্লিমেন্টারি চার্জশিটে? সিবিআই কারো নাম উল্লেখ করলেও সেখানে তো বাবার নামের উল্লেখ করতে হয়, কিন্তু এক্ষেত্রে কেন উল্লেখ নেই উঠছে প্রশ্ন। কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তা নিয়েও উঠছে প্রশ্ন। কেন তার ঠিকানার উল্লেখ রাখা হলো না সিবিআই এর এই সাপ্লিমেন্টারি চার্জশিটে, সেটাও কিন্তু বড় প্রশ্ন। তাহলে কি রাজনৈতিক উদ্দেশ্য? নিয়োগ দুর্নীতির কিনারা কি আদৌ চায় সিবিআই? উঠছে বহু প্রশ্ন।